আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ব। খুবই গুরুত্বপূর্ণ। যেটা হইতেছে জীবনে প্রথমবারের মতো পড়ব। সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি এবং আমরা আজকে আসলে বীজগণিত নিয়ে জানবো যে বীজগণিত আসলে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে আসলে এটার যাত্রা শুরু হয়েছে। তো এই জিনিসগুলো আমরা জানবো আরকি। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে দেখো, প্রথমে বলি যে আমরা ক্লাস 5 পর্যন্ত আসলে অনেক রকম অঙ্ক করছি। তার মধ্যে আসলে মাঝে, মাঝে যে বীজগণিত করি না এমনটা না। হয়তোবা তোমাকে বলে নাই যে এটা বীজগণিতের পার্ট। কিন্তু তাও তুমি করে ফেলছো। তুমি নিজেও জানো না। তুমি এখন 6 এ বীজগণিত করতে গিয়ে তুমি জানবা। তো বীজগণিতের মানে শুরুর দিকটা আসলে আজকের মতো এত গুছানো ছিল না। এখন বীজগণিত যেভাবে গুছিয়ে আসছে ঠিক এভাবেই ছিল না। বীজগণিত অনেকগুলা ফেজে আসছে, মানে ভাগ ভাগ হয়ে আসছে। বীজগণিতে ধরো একটা প্রাচীন যুগ ছিল, মধ্যযুগ ছিল, তারপর বর্তমান যুগটাতে আসছে। তো প্রথম দিকে একদম যদি চিন্তা করো যে খ্রিস্টপূর্বে, যে যীশু খ্রিস্টের জন্মের আগে যে সময়টা ছিল, তখন তোমার এই যে মিশরীয় সভ্যতাতে কিছু ক্ষেত্রে তোমার বীজগণিতের ব্যবহার হয়েছে। এরপর মিশরীয় সভ্যতার বাইরে তোমার দেখা গেল যে এই ধরো মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এরপর দেখা গেল গ্রিক সভ্যতাতে এসে যে জ্যামিতির থ্রুতে বীজগণিতের ইউজেস হয়েছে। জ্যামিতির থ্রুতে মানে জ্যামিতিক ভাবে বীজগণিত ইউজ করতেন। যে গ্রিক পণ্ডিত ছিলেন ওই সময় ইউক্লিড, উনি জ্যামিতির থ্রুতে বীজগণিতকে ব্যবহার করতেন। ডিওফন্তাস নামে ওই সময় আরেকজন দার্শনিক ছিলেন, যিনি বেসিক্যালি যে কাজটা করতেন সেটা হইতেছে তিনি বীজগণিতকে এখন যে বর্তমান বীজগণিত ওই টাইপের ইউজ করতে চাইছেন। কিন্তু ওই সময় ওনাকে সবাই মিলে খারিজ করে দিছে। ওনাকে বলছে যে তোমার এগুলো হচ্ছে না, তোমার এগুলো হবে না। কিন্তু পরবর্তীতে আসলে অনেক পরে এসে দেখা গেল যে ডিওফন্তাস আসলে ঠিক ছিল। তো ওই কারণে কেউ কেউ ডিওফন্তাসকে বীজগণিতের জনক বলে, তবে ম্যাক্সিমাম লোকজন বলে না, মানে কেউ কেউ বলে। এটা খুব অল্প মত আর কি। এরপর ডিওফন্তাসের পর দেখা গেল তোমার ভারতীয় উপমহাদেশের দিকে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, তারা আসলে বীজগণিত নিয়ে টুকটাক কাজ করা শুরু করছে। কাজ করা বলতে তোমরা হয়তো অনেকেই জানো যে আর্যভট্ট হচ্ছে শূন্যের আবিষ্কারক। এই যে শূন্য, এই শূন্যের আবিষ্কারক হচ্ছে আর্যভট্ট। এবং একই সাথে আর্যভট্ট আরেকটা কাজ করলেন, সেটা হচ্ছে আর্যভট্ট ঋণাত্মক সংখ্যাগুলো, অর্থাৎ সংখ্যা রেখা পড়ছো না তোমরা, সেই সংখ্যা রেখায় ঋণাত্মক সংখ্যাগুলো তিনি কি করলেন, আবিষ্কার করলেন। এই যে ধনাত্মক সংখ্যার পাশাপাশি তিনি ঋণাত্মক সংখ্যাগুলো আবিষ্কার করলেন। ঋণাত্মক সংখ্যা যখন আবিষ্কার হলো তখন বীজগণিতের জন্য জিনিসগুলো আরো অনেক ইজি হয়ে আসছে। এরপর আসছে হইতেছে তোমার দেখা গেল মধ্যযুগ। মধ্যযুগে দেখো, মধ্যযুগের ব্যাপারটা হইতেছে যে একেবারে প্রাচীন যুগ থেকে যখন বীজগণিত মধ্যযুগে আসলো, মধ্যযুগে একদম ব্যাপক কাজ কারবার হয়েছে। লাইক তোমার ওই বাগদাদে তখন একটা ইয়ে ছিল, এটাকে কি বলে, যে লাইব্রেরি ছিল। ওই সময় জ্ঞান বিজ্ঞানের চর্চার কেন্দ্র ছিল একদম লাইব্রেরি। সে বাগদাদের লাইব্রেরিতে তোমার খলিফা মামুন তখন করলেন কি, একজন লাইব্রেরিয়ানকে নিয়ে আসলেন। সে লাইব্রেরিয়ান ছিল এক পারস্যের অধিবাসী, ওই যে বর্তমান যে ইরান, ওইখানকার অধিবাসী ছিল। পারস্য উপত্যকার এক লোককে এনে লাইব্রেরিয়ান বানাইলেন। ওই লোকের ব্যাপারে বেশ নামধাম আছে, তিনি বেশ নাম করা পণ্ডিত, ওনার ব্যাপারে নামধাম আছে। ওনাকে এনে লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে নিযুক্ত করলেন। উনি ওই লাইব্রেরিতে বসে উনি একটা বই লিখলেন। তোমার এটা 820 খ্রিস্টাব্দ এরকম, 820 খ্রিস্টাব্দ থেকে উনি একটা বই লিখলেন। তো উনি বইটার নাম, বেশ বড় একটা নাম আছে বইটার, কিন্তু যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে, কি বলি জানো, সংক্ষেপে আমরা এটাকে বলি কিতাব আল জাবার ওয়াল মোকাবিলা। কিতাবে আল জাবার ওয়াল মোকাবিলা। তো এই বইটা, কিতাবে আল জাবার ওয়াল মোকাবিলা, তো এই বইটা উনি ওখানে বসে লিখলেন। এবং এইটাকে সাধারণত বলা হইতেছে যে তোমার বীজগণিতের একদম ব্লু প্রিন্ট, প্রথম বীজগণিতের উপর একদম পূর্ণাঙ্গ ভাবে একটা লেখা বই ছিল কিতাবে আল জাবর ওয়াল মোকাবিলা। এবং এই বইটা যিনি লিখছেন তার নাম ছিল আল খোয়া রিজভি। তার নাম ছিল আল খোয়া রিজভি। কিতাব আল জাবর ওয়াল মোকাবিলা, এই যে আল জাবর, এই আল জাবর শব্দ থেকেই এই আল জাবর,
এই আলজাবর, আরবি আলজাবর শব্দ থেকে আসছে হচ্ছে তোমার এল জেব্রা, যেটাকে আমরা ইংরেজিতে, বীজগণিতকে আমরা ইংরেজিতে কি বলি, অ্যালজেব্রা বলি। এই আলজাবর শব্দ থেকে তোমার অ্যালজেব্রা শব্দটা আসছে। এই আলজাবর শব্দের অর্থ হচ্ছে ভগ্নাংশ জোড়া লাগানো, কিংবা ভাগাংশকে জোড়া লাগানো, কিংবা পুনর্গঠন, যেটাকে ভেঙে জোড়া লাগানো। এই আলজাবর শব্দ থেকে ওইটা তোমার আলজাবরা আসছে। লেখা বইটা ছিল কিতাবে আলজাবর ওয়াল মুকাবেলা, লিখছিলেন আল খোয়ারিজমি, এবং এই বইটা লিখে তিনি গণিতের ইতিহাসে অমর হয়ে গেলেন। তাকে বলা হয় বীজগণিতের জনক। জনককে বীজগণিতের আল খোয়ারিজমি, আবু আব্দুল্লাহ মুসা ইবনে আল খোয়ারিজমি ওনার নাম। তো সংক্ষেপে ওনাকে আল খোয়ারিজমি বলে। উনি হচ্ছেন বীজগণিতের জনক। তো এইটা ছিল বীজগণিতের মধ্যযুগ। তখন বীজগণিত মোটামুটি একটা ফাউন্ডেশনের উপর দাঁড়ায় গেছে। এরপর বীজগণিতের আধুনিক যুগে শুরু হয়েছে। তখন তোমার নাম করা সব মানে বিজ্ঞানীরা, ম্যাথমেটিশিয়ানরা আসছে। তার মধ্যে মনে করো নিউটন একাই বীজগণিতকে আগায় দিয়ে গেছে 200-300 বছর, 1000 বছর বললেও ভুল হবে না। উনি ক্যালকুলাস আবিষ্কার করছেন। বীজগণিতের আরেকটা শাখা, তোমরা বড় হলে ইন্টার সেকেন্ড ইয়ারে গিয়ে ক্যালকুলাস পড়বা। ক্যালকুলাস তোমরা মানে ক্যালকুলাস মনে করো যে বীজগণিতের একটা নতুন দিগন্ত খুলে দিছে, এবং বীজগণিত অনেক দূর আগায় গেছে। এর পরবর্তীতে রেনে দেকার্তে আসছে। তারপর তোমার আরো বেশ প্রতিযশা বড় বড় ম্যাথমেটিশিয়ানরা আসছেন, যারা হচ্ছে অ্যালজেব্রাকে আরো বিস্তৃত করছে। তো এই জিনিসগুলোর উপরে আজকের ম্যাথমেটিক্স দাঁড়ায় আছে। বীজগণিতের প্রয়োজনটা কেন? কারণ হচ্ছে দেখো, এখন যা কিছু হয়, বীজগণিতের কাজ হচ্ছে একটা জিনিসকে সংক্ষেপে নিয়ে আসা। তুমি যদি ধরো অনেক হিসাব করতে চাও, হিসাবের ক্ষেত্রে বলো, কিংবা এখন যে ধরো প্রোগ্রামিং এর ব্যাপারগুলো তো অনেক পরে আসে। প্রথমত দেখা গেল যে হিসাবের ক্ষেত্রে আমরা যে বিশাল বিশাল হিসাবগুলো করতেছি, ওই হিসাবগুলো করবার ক্ষেত্রে কখনো কোনো ফর্মুলার প্রয়োজন পড়তেছে, কখনো কোনো সমীকরণের প্রয়োজন পড়তেছিল। এই জিনিসগুলো বীজগণিত আসলে অনেক ইজি করে দিচ্ছিল, যে এই সমীকরণগুলোর উপর ডিপেন্ড করে হিসাব থেকে শুরু করে সব জিনিসপত্র খুব ইজিলি ধুমধাম করে ফেলা যাচ্ছিল। এই সময় বাঁচানোর ক্ষেত্রে, মানে সময় বাঁচানোর জন্য প্রথম দিকে ম্যাথসের একটা নতুন দিগন্ত উন্মোচন হয় বীজগণিত। পরবর্তীতে এই বীজগণিত অনেক শাখা প্রশাখা। এখন এই যে এখনকার ডাটা সায়েন্স, কিংবা হালের যে তোমরা বলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রোগ্রামিং, কোডিং, এই সমস্ত কিছু তোমার বীজগণিতের উপর দাঁড়ায় আছে। পুরো পৃথিবীটা কল্পনা করতে গেলে আসলে বীজগণিতের একটা বিশাল অবদান আছে এই পৃথিবীর ইনফ্রাস্ট্রাকচারে। যে কোনো জায়গায় বীজগণিতের ব্যবহার প্রচুর। এইটা ছিল বীজগণিতের প্রাথমিক ইতিহাস। আর এবার হইতেছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বই রিলেটেড যে কথাগুলো বলছে ওইগুলোতে আমরা যাব। তাহলে আসো, চলো আমরা বইতে যাই। আমি এখানে ক্লিন দিলাম। দেখো, প্রথমে বললো বীজগাণিতিক রাশি। পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি। জ্যামিতিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানবো। গণিতের এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের প্রয়োগ। একটু পর দেখবো অক্ষর প্রতীক কারা। অক্ষর প্রতীকের প্রয়োগ, এই শব্দটা গোল করলাম। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। বীজগণিতের ব্যাপার একটা হইতেছে যে, আরেকটা বলি, ওই যে বীজগণিত কেন প্রয়োজন ওখানে বলা দরকার ছিল, হয়তো বা কোনো কারণে মিস করে গেছি। সেটা হচ্ছে বীজগণিত তোমার অজানাকে জানায়। এটার মানে হচ্ছে আমরা এই অক্ষর প্রতীকের থ্রুতে অনির্ণয়, সরি, অজানা এক সংখ্যাকে আমরা বের করতে পারবো, অজ্ঞাত এক সংখ্যার মান বের করতে পারবো। এই কাজটা বীজগণিত আমাদেরকে করে দেবে। তো এখন এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীক প্রয়োগ। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। দ্বিতীয়ত, অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসেবে। অক্ষর কি হিসেবে? অজানা পরিমাণের প্রতীক হিসেবে। এবং সংখ্যার পরিবর্তে কি হয়? ব্যবহৃত হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগাণিতিক রাশি গঠন করা হয়। সকল গাণিতিক প্রক্রিয়া বলতে এখানের মধ্যে তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রক্রিয়া চিহ্ন থেকে শুরু করে সবাই ব্যবহৃত হয়। এই অধ্যায়ে প্রতীক, চলক, সহগ, সূচক, বীজগাণিতিক গণিতের রাশি, বীজগণিতের রাশির যোগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে। আমরা সবগুলোই শিখবো। আমাদের টোটাল 4টা চ্যাপ্টার আছে, সরি 3টা চ্যাপ্টার আছে এখানে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 4.1, যেখানে আমরা এই যে কি কি শিখবো ওখানে, চলক, সহগ, পদ, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, এই জিনিসগুলো শিখবো। 4.2-এ আমরা কমপ্লিটলি একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সূচক এবং
এর সম্পর্কিত কি শিখবো? সূচক সম্পর্কিত মোটামুটি সবকিছুই শেখানো হবে। এরপর 4.3 গিয়ে আমরা কি করব? আমরা করব হচ্ছে তোমার এই যে দেখো বললো ওই বীজগাণিতীয় রাশির যোগ বিয়োগ, যোগ বিয়োগ আরো কিছু এক্সট্রা মান নির্ণয় করবো 4 দশমিক কততে, 4.3 যে বিয়োগ। তো মোটামুটি এইটা আমাদের খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হবে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা মজার, তোমার আশা করি ভালো লাগবে। চলো আমরা শুরু করি। ক্লিন দিলাম। এখানে বলছে এই অধ্যায়ে শিক্ষার্থীরা বীজগণিতের প্রতীক চলক সূচক ব্যবহার সমাধান করতে পারবে, রাশির সদৃশ বিসদৃশ পদ শনাক্ত করতে পারবে, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি বর্ণনা করতে পারবে, বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ করতে পারবে। আসো বীজগণিতীয় প্রতীক চলক সহগ ও সূচক শুরু করি। চলো প্রথমত হইতেছে দেখো প্রতীক, এই যে বীজগণিতীয় প্রতীক, দেখো বীজগণিতীয় প্রতীকে কি কি আছে। সবার প্রথমে শিখবো বীজগণিতীয় প্রতীক। তোমরা দাগ দিতে পারো একটা বীজগণিতীয় প্রতীক। বলছে পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো। পাটিগণিতে আমরা কি কি শিখছিলাম? আমরা পাটিগণিতের সংখ্যা প্রতীক দেখছিলাম, এই যে সংখ্যা প্রতীক দেখছিলাম, সেখানে অঙ্কগুলো কি কি ছিল? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 ছিল তোমার সহকারী অঙ্ক আর বাকিগুলো ছিল সার্থক অঙ্ক। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 0, 1, 2, 3, 4, 5, 6 সেমই, খালি ইংরেজিতে ইউজ হবে। কিসে হবে ইউজ হবে? ইংরেজিতে ইউজ হবে। বীজগণিত কিন্তু বড় লোকদের অঙ্ক, শুধু ইংরেজি ব্যবহার হবে। ঠিক আছে স্যার? তা এখন বলছে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই জিনিসগুলো একই আছে দেখো সংখ্যা প্রতীক। তার মানে এখানে আরো এক ধরনের প্রতীক আছে। একটা কি পাইলাম? নাম্বার 1-এ পাইলাম হইতেছে সংখ্যা প্রতীক। এবার দেখো 2 নম্বরে কি পাইতেছি। এসব সংখ্যা প্রতীক প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়, তবে বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার হয়। আরেকটা কি বের হলো যে অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক কারা? অক্ষর প্রতীক কি প্রতীক? অক্ষর প্রতীক। এইটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কোনটা? যে অক্ষর প্রতীকের ব্যবহার হচ্ছে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কোনটা? অক্ষর প্রতীকের ব্যবহার। এখন অক্ষর প্রতীক কারা কারা? বীজগণিতে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড, মানে এখানে বোঝা যাচ্ছে এ থেকে একদম জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলা আছে, ইংরেজি অ্যালফাবেট গুলা, এইগুলা অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। এইগুলা ইত্যাদি দ্বারা, ইত্যাদির অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা, কখনো জানা কখনো অজানা, যে কোনো সংখ্যায় প্রকাশ করতে পারে, সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়, বীজগাণিতিক রাশিকে। তো এখন এ বি সি এগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এ থেকে জেড পর্যন্ত এই অক্ষর প্রতীকগুলোকে ব্যবহার করা যাবে, কিন্তু এইগুলো কি ব্যবহার করতে হবে? কি লেটার ব্যবহার করতে হবে? স্মল লেটার। স্মল লেটার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তোমার কি করতে হবে? স্মল লেটার ব্যবহার করতে হবে। এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা না, এটা মাথায় রাখবে। তাহলে বীজগণিতের প্রতীকটা দেখলাম। বীজগণিতীয় প্রতীক দেখলাম দুইটা প্রকার। বীজগণিতীয় প্রতীক হচ্ছে দুই প্রকার আছে, একটা হচ্ছে সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক। চলো আমরা একটু পরের পেজে যাই। দেখো এখানে বলতেছে মনে করি মলির কাছে মলির কাছে কি বলছে? কয়েকটি আম আছে। এখানে মলির কাছে কয়েকটি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয় নাই। বলা হয়েছে? হয় নাই। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে। ক্লাস 5-এ যখন ছিলাম তখন আমাদেরকে যখন এরকম সংখ্যা বলা হতো না, তখন আমরা করতাম কি? আমরা লিখতাম মনে করি মলির কাছে আম আছে কটি। এখন আমরা একটু বড় হয়েছি, বীজগণিত করতেছি। এইখানে না এই দেখো, তবে বীজগাণিতিক প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক্স সংখ্যক আম আছে। তাহলে আমরা লিখতে পারি মনে করি মলির কাছে আম আছে এক্স টি। এটাই বীজগণিত। তুমি ক্লাস 5-এ করছো, করছো না স্যার? অবশ্যই। তা এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে মনে করি মলির কাছে আম আছে এক্স টি। এই যে এক্স এর ইউজ হচ্ছে, কার ইউজ হচ্ছে? অক্ষর প্রতীকের ইউজ হচ্ছে। তোমরা কয়টা আম আছে জানো? জানো না।
মানটা কি অজানা। তো বলছে এক্স এর মান 5 হলে মনির কাছে 5টি আম আছে। এটা তো সত্যি, আমরা কয়ের মান বের করতে পারলে যেটা কয়ের মান হতো ওটাই আনসার। তো এখন এক্স এর মান 10 হলে মনির কাছে 10টি আম আছে, ইত্যাদি। তো এখন তার মানে বুঝাইতেছে এই যে এক্স এটা একটা অজানা কি, অজানা সংখ্যা কিংবা অজানা সংখ্যা তুমি জানো না, এটা তোমাকে বের করতে হবে। কখনো তুমি হয়তো জানবা, কখনো তুমি একেবারেই জানবা না, এটা ম্যাথসের উপর ডিপেন্ড করবে। তো এই যে ব্যবহার, এই ব্যবহারটা হচ্ছে অক্ষর প্রতীকের ব্যবহারটা দেখাইছে। যে অক্ষর প্রতীকের ব্যবহার তোমরা আসলে এতদিন করে আসছো, তাই তোমরা জানতা না আর কি যে এটা বীজগণিত। আসো তাহলে হইতেছে আমরা এবার কোথায় যাই, চলো আমরা তাহলে যাই হইতেছে এবার চলকে। কিসে যাব, চলকে যাবে। চলকে আসো। বলছে চলক কি বলছে, অক্ষর প্রতীক এক্স এর মান, অক্ষর প্রতীক কি এক্স এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হইতে পারে। আমরা দেখলাম অক্ষর প্রতীকের মান 5 বা 10 হতে পারে। বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীকের চলক বলে। স্যার একটা কথা বলি, এতক্ষণ তো তুমি ধরো অক্ষর প্রতীক জানলা, এই যে আমরা পাটিগণিতে কি বলছি, তোমাকে বললাম 2, এবার তোমাকে বললাম আরেকটা অঙ্ক লেখো, সেটাও 2, তুমি 2 এর পাশে এরকম 2 লিখলাম, তোমাকে জিজ্ঞেস করলাম কত হলো, তুমি বললা স্যার 22 হয়েছে। 22 কিন্তু একটা সংখ্যা, তুমি বললা স্যার 22 হয়েছে, তুমি কিন্তু বলতেছো না যে 2 এবং 2, এটা বলতেছো না, তুমি বলছো 22 হয়েছে স্যার, এটা কিন্তু একটা সংখ্যা। এর আগ পর্যন্ত এই জিনিসগুলো ছিল একটা অঙ্ক। অঙ্ক যখন তুমি যখন কোথায় পাটিগণিতে ব্যবহার করতেছো তখন সে সংখ্যা হচ্ছে। ঠিক তেমনি তুমি অক্ষর প্রতীককে যখন তুমি কোথায় বীজগণিতে ব্যবহার করা শুরু করবা, তখন সে কি হয়ে যাবে, তখন সে এই অজ্ঞাতরা, তখন সে কোথায় চলে যাবে, তখন সে চলক হয়ে যাবে। কি হয়ে যাবে, চলক হয়ে যাবে। কি হবে, চলক হবে। বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কি, বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে চলকের ব্যবহার। এই অক্ষর প্রতীকী বীজগণিতে যখন ব্যবহার হয় তখন সে কি হয়ে যায়, চলক হয়ে যায়। অর্থাৎ আমি যদি তোমাকে বলি এক্স প্লাস 5, এখানে এই এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে চলক, এই এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে চলক। যদি আমি তোমাকে এভাবে বলি 2 + 5, দেখো তো 2 + 5, এখানে তুমি বলতেছো স্যার 7, এটা কি বীজগণিত নাকি পাটিগণিত, এটা বীজগণিত না। কেন বীজগণিত না, কারণ হইতেছে স্যার এখানে 2 + 5 বললো, এখানে কোনো কি নাই, চলক নাই। বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে চলক থাকতে হবে, তখন এটা বীজগণিতে কনভার্ট হয়। আর না বীজগণিত হচ্ছে না। যখন আমি এটা লিখবো যে 5 + y, তখন এটা বীজগাণিতিক রাশি। এতক্ষণ কিন্তু এটা বীজগাণিতিক রাশি না, এটা এমনি গাণিতিক একটা রাশি। ঠিক আছে, যখন আমি x + y লিখবো, একটা অজ্ঞাত রাশি বা একটা, এই যে অজ্ঞাত রাশি যখন এখানে ব্যবহার হবে তখন সে চলকের ব্যবহার হবে। সেই চলকটাই তখন কি করবে, তোমার যেসব চলকটাই তোমার এই রাশিটাকে বীজগাণিতিক রাশিতে পরিণত করবে। অতএব চলক এক্স চলকের একটি কি উদাহরণ, এক্স চলকের কি একটি উদাহরণ, এক্স হচ্ছে চলকের একটি উদাহরণ। এরকম ইংরেজি 26টা অ্যালফাবেটে 26টাই হইতে পারে, কোনো সমস্যা নেই। এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে, এখানে চলক হিসেবে কি ব্যবহার করা হয়েছে, এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে। এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন, এই যে আমি ওয়াই প্রতীক অলরেডি আমরা কি করে ফেলছি, ব্যবহার করে ফেলছি। চলক হিসেবে এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই, চলক হিসেবে এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যায়। এবার আসো লক্ষ্য করি 3টা বৈশিষ্ট্য লিখছে। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। ধরো এখানে x + 5, হ্যাঁ এখানে ধরো এক্স এর মান কখনো 5 হতে পারে, কখনো 10 হতে পারে, কখনো 50 হতে পারে, এক একটার উপর ডিপেন্ড করে। ধরো আমি তোমাদেরকে একটা সমীকরণ করতে দিলাম, তোমরা ক্লাস 5-এ করছো ক যোগ 5 সমান 10, এখন তুমি x + 5 = 10 করতেছ। এটা করলে তখন আমরা কি করি, সেটা হইতেছে কি এক্স 10 থেকে যখন 5কে যোগের 5কে পাশে আনবো তখন সেটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। সুতরাং এক্স সমান কি পেলাম, 5 পেলাম। এখন এটার মান যদি 15 দিই এক্স সমান 10 আসবে, এটার মান যদি 20 দিই এক্স সমান 15 আসবে। তাহলে এক্স এর মান এটার মানের উপর ডিপেন্ড করে এক একবার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তার মানে চলকের মান কি হয়, এমন একটা প্রতীক যার মান কি হয়, পরিবর্তন হয়। কিন্তু সংখ্যা প্রতীকের মান কখনো পরিবর্তন হয় না। এটা আরেকটু পর বলতেছে, এটা শেষ করে বলতেছে। চলকের মান নির্দিষ্ট নয়, ওই একই কথা, চেঞ্জ হয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, তিনটাই একই কথা ঘুরে ফিরে। নাম্বার ওয়ান বলছে, নাম্বার ওয়ান দেখো, নাম্বার ওয়ানে কি বলছে, নাম্বার ওয়ানে বলছে যে ফলো দা বস ইনস্ট্রাকশন। এরপর নাম্বার টুতে বললো
যে ফলো দ্য ইনস্ট্রাকশন নাম্বার 1, এরপর নাম্বার 3 তে এসে বলছে ফলো দ্য ইনস্ট্রাকশন নাম্বার 1 and 2। ওই অর্থাৎ কথা একই, যেটা বুঝে দিচ্ছে যে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় না, চলকের মান নির্দিষ্ট নয়। এখন যার মানের পরিবর্তন হয়, যার মানের পরিবর্তন হয় তার মান তো নির্দিষ্ট হওয়ার প্রশ্নই আসে না। আর চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে, তিনটাই ঘুরে ফিরে একই কথা, যেটা আলটিমেটলি বুঝা যাচ্ছে চলকের এক একটাই মান এক এক রকম হতে পারে। এখন আশা করি চলক নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। চলক হচ্ছে বীজগণিতে যখন ব্যবহার হয়, অক্ষর প্রতীকের ব্যবহার হয়, তখন সে চলক হিসেবে ব্যবহার হয়। ধরো আমি তো তোমাকে এতক্ষণ ধরে চলকের কথা বললাম, হ্যাঁ তুমিও বললে ঠিক আছে স্যার, কিন্তু এইখানে তোমাদের বই একটা জিনিস লেখা নাই, ওইটা কি, সেটা হইতেছে আমাদেরকে জানতে হবে ওই জিনিসটা কি। চলকের কথা যখন বলবো, চলকের কথা যখন বলবো তখন আরেকজনের কথা আসবে, ঠিক যেমনটা ধরো রাতের কথা বললে দিন আসবে, আলোর কথা বললে আধার আসবে, ঠিক তেমনি চলকের কথা বললে ধ্রুবক আসবে। কে আসবে? ধ্রুবক। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, এটা কি, ধ্রুবক। চলকের কথা বললে কে আসবে? ধ্রুবক আসবে। কি বক? ধ্রুবক। দেখো এখন ধ্রুবক জিনিসটাকে, চলক হচ্ছে অজ্ঞাত রাশি, চলক কি? অজ্ঞাত রাশি, যেটা অক্ষর প্রতীক অজ্ঞাত রাশি। ধ্রুবক হচ্ছে সংখ্যা প্রতীক, যে জ্ঞাত রাশি, জ্ঞাত রাশি মানে জানি এরকম একটা রাশি, লাইক যার মানের কখনো পরিবর্তন হবে না। ধ্রুবক হচ্ছে যে ফিক্সড, ইংরেজিতে এটাকে বলে কনস্ট্যান্ট, চলককে বলে ভ্যারিয়েবল, ইংরেজিতে এটাকে বলে কি, কনস্ট্যান্ট বলে এটাকে। তো এখন যার মানের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। ধরো আমি তোমাকে বললাম যে 5, আমি তোমাকে বললাম 5 এর মান কত, তুমি বললা 5। আমি তোমাকে বললাম দুইটা ছাগল, তুমি মনে মনে ভাবো দুইটা ছাগল, ভাবো, দেখো তো তুমি কি ভাবতেছো, তুমি আর তোমার একটা বন্ধু, তাই তো? সরি সরি, তোমরা ছাগল না, তোমরা আর একটু উন্নত প্রাণী। এখন দেখো, তো এখন যে তুমি দুইটা ছাগল যখন বলছি, তুমি দেখলা যে দুইটা ছাগল দড়ি দিয়ে এখানে বেঁধে রাখছে, তোমার চোখে, তোমার গ্রিলের বাইরে ধরো বেঁধে রাখছে, বাসার নিচে গ্যারেজে বেঁধে রাখছে দুইটা ছাগলকে, তুমি এরকম ভাবতেছো, তুমি কিন্তু ওখানে তিনটা ভাবতেছো না। এই যে ফিক্সড করে দেওয়ার যে ব্যাপারটা, যে ফিক্সড মানে যেটা ফিক্সড, ধরো এখানে আমরা দেখলাম এক্স এর মান কখনো 10 হচ্ছে, কখনো 5 হচ্ছে, কখনো 15 হচ্ছে, এক একটা এক এক মান হচ্ছে। কিন্তু দুইটা ছাগল যখন বলবো, তুমি নিশ্চয়ই তিনটা ছাগল আনবা না, যদি তুমি নিতান্তই বেকুব না হও। আমি শিওর যে তুমি তো বেকুব না, তুমি তিনটা ছাগল আনবা না, তুমি দুইটা ছাগলই আনবা। তো এরপর ধরো তোমাকে বলা হলো যে ধরো 300 টাকা, 300 টাকা মানে তুমি ভাবতেছো মনে মনে তিনটা 100 টাকার নোট, অথবা যাই নোট ভাবো, কিন্তু 300 টাকায়। 300 টাকা মানে কখনো তো 400 টাকা হবে না, এটার মান কি কখনো চেঞ্জ হবে? এই চেঞ্জ হবে না। ধ্রুবক হচ্ছে এমন জিনিস যার মান কখনো কি হবে না, পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ধ্রুবক। তো চলক হইতেছে কারা? ওই অজ্ঞাত রাশি। আর ধ্রুবক হচ্ছে কারা? যারা জ্ঞাত রাশি, এবং যারা ফিক্সড, কখনো মান কি হবে না, চেঞ্জ হবে না। এবার আসো হইতেছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন আমরা ছোটবেলায় পড়ে আসছি, আমরা জানি প্রক্রিয়া চিহ্ন কারা কারা, তারপরে একটু দেখাই। তারপরে একটু দেখাই তোমাদেরকে প্রক্রিয়া চিহ্ন। আসো দেখো, বলছে পূর্বে আমরা পাটিগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জেনেছি, এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। পাটিগণিতে আমরা কি কি দেখছি? আমরা যোগ দেখছি, বিয়োগ দেখছি, গুণ দেখছি, ভাগ দেখছি। বীজগণিতে সেম, ওই যে যোগটাকে ওরা কি বলতেছে, প্লাস বলতেছে, বিয়োগকে বলতেছে মাইনাস। এগুলো তো আমরা জানি স্যার, এগুলো গুণে এসে একটু চেঞ্জ হচ্ছে, গুণে এসে আমরা গুণ জানি মাল্টিপ্লিকেশন, কিন্তু বীজগণিতে মাল্টিপ্লিকেশন না। এই যে এরকম একটা ডট, এই যে আমি এখানে একটা বিন্দু দিলাম, এই যে দেখো এরকম একটা বিন্দু বা ডট কি করা যায়, ইউজ করা যায়, যেটাকে ইনটু বা কি বলে, ডট বলে, ইনটু বা ডট বলে। সাধারণত আমরা ইনটুই ব্যবহার করব। কি ব্যবহার করব? মুখে বলবার সময় ইনটু বলবো, ইভেন এই গুণ চিহ্নকে আমরা ইনটু বলবো। তাহলে আমাদের কিরকম দিল, এক্স গুণ ওয়াই, আমরা বলবো না যে এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই, আমরা বলবো এক্স ইন্টু ওয়াই। কি বলবো? এক্স ইন্টু ওয়াই বলবো। সব ক্ষেত্রে আমরা ইন্টু ইউজ করব। আর এই ডটটাকে আমরা পয়েন্ট মনে করবো না, এটাকে এটাকে কি চিহ্ন মনে করবো? ইন্টু চিহ্ন বা ওই গুণ চিহ্ন মনে করবো, এটা হচ্ছে ইন্টু। ঠিক আছে? এরপর ডিভিশন, ভাগত ডিভিশন, এটা আমরা জানি ছোটবেলা থেকে। তো এখন আমাদেরকে বলছে এক্স ও ওয়াই দুটি চলক, তাহলে আমাদের কিছু কাজ করতে বলছে। বলছে এক্স ও ওয়াই দুটি চলক, ঠিক আছে। এরপর লিখলো দেখো এক্স প্লাস ওয়াই, এখানে কি লিখছে, এক্স প্লাস ওয়াই।
এই এক্স প্লাস ওয়াই। এরপর বললো এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস চিহ্ন দিয়ে ওয়াই লিখছে, এক্স ইন্টু ওয়াই। এখন দেখো এখানে কি কি লিখছে, এই এটার মতো লিখছে একটা এক্স গুণ ওয়াই, এরপর বা দিয়ে লিখছে এক্স ডট ওয়াই, ডট চিহ্ন দিয়ে। এরপর লিখলো তোমার দেখো, এরপর আবার লিখলো এক্স ওয়াই, এরকম পাশাপাশি লিখলো। স্যার এটা কেন লিখলো? প্রথমত দেখো বীজগণিতে এই ধরনের এগুলাতে আমরা কি লিখবো না, গুণ চিহ্ন গুলো দেবো না, এই যে এই গুণগুলো দেবো না, ঠিক আছে, আমরা গুণ মুছে নিলাম। এরপর হচ্ছে এই ধরনের ডট চিহ্নর প্রয়োজনও পড়ে না, আমরা এটাকে ডিরেক্ট কি লিখতে পারি, এই এক্স ওয়াই এভাবে লিখতে পারি। এই এক্স এবং ওয়াই পাশাপাশি একসাথে লাগায় লেখার জিনিসটাকে আমরা গুণ চিহ্ন হিসেবে ধরে নিই, এদের মাঝখানে কিছু নাই মানে কি আছে, গুণ চিহ্ন আছে, কি ধরে নেবো, গুণ চিহ্ন আছে। ইভেন শুধু এটা না, আমাদেরকে যদি বললে যে 3 গুণ এক্স, তাহলে আমরা জিনিসটাকে এই যে এটা এখানে একটু পর পাবা, আচ্ছা এটা একটু পর পাবা। আর ডিভিশনারটা দেখাই দিই, ডিভিশনের ক্ষেত্রে হইতেছে তোমাকে বলছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটাকে আমরা চাইলে এক্স বাই ওয়াই লিখতে পারি, উপরে নিচে করে লিখতে পারি আর কি। ধরো আমি যদি তোমাকে বলি 2 ডিভাইডেড বাই 3, তুমি এটাকে এভাবে লিখতে পারো না, দেখো তো পারো, অবশ্যই পারো, এটা তো তোমরা জানো। তো এই সেম জিনিস আর কি, এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটার মানে কি উপরে এক্স নিচে ওয়াই, তাই তো? তাহলে এটা কঠিন কোনো কিছু না। এবার একটু এখানে নিচে দেখো বলতেছে এক্স ইন্টু থ্রি, এই যে এখানে দেখো এক্স ইন্টু থ্রি মানে কি, এক্স ইন্টু, এগুলো মুছে ফেলি কেমন, এই এক্স ইন্টু থ্রি মানে হইতেছে এক্স ইন্টু থ্রি, ঠিক আছে। তো এখন এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, এটাকে চাইলে কিন্তু আমরা এই এক্স ডট থ্রি এভাবে লিখতে পারি, কিন্তু আসলে আমরা লিখবো হইতেছে এভাবে থ্রি এক্স, ওই যে মাঝখানে কোনো চিহ্ন না দিলে থ্রি আর এক্স কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে। এখন তোমার কথা হচ্ছে স্যার এটাকে কি স্যার এইভাবে লিখতে পারবো এক্স থ্রি, এভাবে লিখতে পারবো, কথা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারবো না, এভাবে লেখা হয় না। সৌন্দর্যের কারণে বলে আগে সংখ্যা লিখবে তারপর চলক লিখবে, অর্থাৎ আগে সংখ্যা প্রতীক ইউজ করবে তারপর অক্ষর প্রতীক ইউজ করবে। এই যে এখানে তোমাদের বইয়েও লিখে দিচ্ছে, আসো দেখি একটু কি লেখা আছে দেখি, এই দেখো তোমাদের বইও লিখে দিচ্ছে। স্যার অনলাইন ক্লাসের ক্ষেত্রে আবারও বলি, অনলাইন ক্লাসে আমি একটা কাজ করি, সেটা হইতেছে ক্লাসরুম গুলোতে আমরা প্রচুর ম্যাথস গুলাকে করি এবং ম্যাথসের বাইরে জিনিসপত্র গুলো তো জানি। অনলাইন ক্লাসে যে কাজটা করার চেষ্টা করি সেটা হইতেছে এখানে বই লাইন বাই লাইন ইন ডিটেলস যাওয়ার চেষ্টা করি, যেটা তুমি যদি অনলাইন ক্লাস গ্যাপ দাও তাহলে তোমার কিন্তু আসলে লস হবে। তো অনলাইন ক্লাস গ্যাপ দিও না, অনলাইন ক্লাসগুলো দেখে নিও, এখানে বই লাইন বাই লাইন পড়াই, এটা অনেক কাজে দেয় আসলে। দেখো এখানে বলতেছে এক্স ইন্টু থ্রি লেখা হয়, ওই যে এক্স ইন্টু থ্রি, এক্স ডট থ্রি লিখছে বা থ্রি এক্স লিখছে, কিন্তু এক্স থ্রি লেখা হয় না, এটাকে স্পষ্ট করে লিখে দিছে। সাধারণভাবে গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক পরে অক্ষর প্রতীক লেখা হয়, এটা কিন্তু একটা ভালো এমসিকিউ। পরে সংখ্যা প্রতীক, প্রথমে সংখ্যা প্রতীক পরে অক্ষর প্রতীক লেখা হয়, যেমন 3x 5y 10a, 3x 5y 10a, এগুলোর মানে 3x মানে কিন্তু 3 ইন্টু এক্স বা 3 ডট এক্স, ঠিক আছে, এটা কিন্তু পয়েন্ট না, আবার দেখিও দশমিক মনে করে না, এটা ডট। এরপর ধরো এই যে 5y মানে 5 ইন্টু ওয়াই বা 5 ডট ওয়াই, এটা চাইলে যদি তোমাকে যদি এরকমও দেয় y ইন্টু 5, বা তোমাকে যদি এরকমও দেয় y ডট 5, তুমি এটা লেখার সময় এভাবে লিখো 5y, অর্থাৎ আগে কাকে লিখবা, আগে সংখ্যা প্রতীককে লিখবা, পরে কাকে লিখবা, পরে অক্ষর প্রতীককে লিখবা। আশা করি বুঝতে পেরেছেন। বীজগণিতে দুটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্ন আছে ধরে নিতে হয়, দুটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্ন আছে ধরে নিতে হয়। যেমন এই যে 5 আর y, এদের মধ্যে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, এদের মধ্যে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, এদের মধ্যে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। এদের মধ্যে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে ধরে নিতে হয়। যেমন এ গুণ বি সমান এ বি, এ ডট বি বা এ ইন্টু বি ইজ ইকুয়ালস টু এ বি, কিন্তু সবগুলোকে আমরা ইন্টু হিসেবে করতে পারি। এই যে এটার ক্ষেত্রে 3 ইন্টু এক্স, এটাকে আমরা কি লিখলাম, যে এই যে 3x, 5 ইন্টু ওয়াই 5 ডট ওয়াই, আমরা এটাকে কি লিখলাম 5y, এদের মধ্যে গুণ চিহ্ন আছে ধরে নিতে পারি। ইভেন এ ইন্টু বি,
ইজ ইকুয়ালস টু কি এ বি। জিনিসটা যদি এরকম হয় এ ইন্টু বি ইন্টু এক্স, তাহলে আমরা এভাবে লিখি এ বি এক্স, এদের মধ্যে গুণ চিহ্ন আছে হিসেবে আমরা ধরে নেব। আরেকটা কথা বলি, সেটা হইতেছে যে স্যার এরকম যদি সংখ্যা থাকে, জিনিসগুলো স্যার এরকম থাকলো কিউ ইন্টু এক্স ইন্টু জেড, এইগুলো লেখার সময় স্যার আমরা একটা চেষ্টা করব যেন সিকোয়েন্সটা ঠিক থাকে, অর্থাৎ যে অ্যালফাবেট গুলো আগে তাদেরকে আগে লেখার চেষ্টা করব। যদি আগে পরেও হয়ে যায় তাও ভুল হবে না, আমরা এভাবে লিখবো কিউ এক্স জেড, ঠিক আছে? সিকোয়েন্সটা মেনটেন করবার চেষ্টা করব। তো যদিও বা আগে পরে হলে কেউ কেটে দেবে না, কোনো প্রবলেম হয় না। তো এটা ছিল যে তোমার প্রাথমিক আলোচনা। প্রথমে বীজগণিতের ইতিহাস বললাম, এবার এখানে কোনটা কিভাবে ফাংশন করে এই কাজগুলো বললাম। এখন আমরা হচ্ছে উদাহরণে যাব, আশা করি আস্তে আস্তে আমাদের প্রবলেম আর থাকবে না। চলো আমরা উদাহরণ চাই, উদাহরণ এক। উদাহরণ একে দেখো, তোমাকে কতগুলো বীজগাণিতিক রাশি দিছে, রাশি দিয়ে বলছে যে এরা কি বুঝায়, এরা কি বুঝায়, বলতেছে 8x। 8x দ্বারা কি বুঝায়? 8x হচ্ছে 8 ইন্টু এক্স, এক্স এর 8 গুণ। দেখো এটাই লিখছে, 8x হচ্ছে এক্স ইন্টু, অর্থাৎ এক্স এর 8 গুণ। আমরা লিখবো হইতেছে এটা কি বুঝায় বললে এই ধরনের এটা লিখবো সাধারণত 5a প্লাস 5b। তাহলে এটা হচ্ছে কি এ এর সাথে বি এর 5 গুণের যোগ, এই যে এ এর সাথে বি এর 5 গুণের যোগ। 3x মাইনাস, এই বললো 3x মাইনাস 2, তাহলে এক্স এর 3 গুণ থেকে 2 এর বিয়োগ বা 2 বিয়োগ। এরপর বললো কি এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই 4। এটা হইতেছে এক্স এর এ গুণ। দেখো তো এক্স এর সাথে এ গুণ হয়েছে না, এক্স এর এ গুণ, ওয়াই এর বি গুণ, ওয়াই এর সাথে বি গুণ হয়েছে অথবা বি এর সাথে ওয়াই গুণ হয়েছে, একই কথা। ওয়াই এর বি গুণ এর যোগফলকে, ওয়াই এর বি গুণের যোগফলকে 4 দ্বারা ভাগ। এই দেখো এ ও এক্স এর গুণফলের সাথে ওয়াই ও বি এর গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ বা 4 দিয়ে ভাগ লিখলো, এটাই বলতেছে। আসো 2 নম্বরের ক্ষেত্রে বলছে, এই যে এখানে তো ব্যাখ্যা করছে, 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে তোমাকে ব্যাখ্যা দিয়ে দিছে, তোমাকে এইভাবে লিখতে হবে, অর্থাৎ জিনিসগুলোকে যোগ বিয়োগ চিহ্নের সাহায্যে লিখতে বলছে। তো এটাও তো আরো সোজা, যোগ বিয়োগ চিহ্নের সাহায্যে লিখতে বলছে তোমাকে। দেখো তো দেখো এখানে কি কি দিল। প্রথমে বললো কি এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। কি বলছে? এক্স এর 5 গুণ, এক্স এর 5 গুণ মানে কি স্যার? 5x থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, ওয়াই এর 3 গুণ মানে কি 3y, কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। শেষ। এ ও বি এর গুণফলের সাথে, এ আর বি এর গুণফল কি? এ বি, গুণফলের সাথে কি যোগ করতে বলছে? সি এর দ্বিগুণ, সি এর দ্বিগুণ মানে কি 2c, 2c যোগ করে দিলাম। এক্স ও ওয়াই এর যোগফলকে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, যোগফল থেকে যোগফলকে কি দ্বারা ভাগ করতে বলছে? এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করতে বলছে। এটাকে চাইলে তুমি এভাবে করতে পারো, এক্স প্লাস ওয়াই একটা ব্র্যাকেট দিয়ে ভাগ দিয়ে এক্স মাইনাস ওয়াই। তুমি চাইলে এটাকে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তবে আমি এখানে তোমার লিখছি, এটা লিখে সুন্দর দেখায়। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, এটা এখানে দেখাচ্ছি স্যার। তুমি একটি সংখ্যা জানো? জানো না। তুমি একটি সংখ্যা কে জানো? জানো না। ধরলাম একটি সংখ্যা এক্স, এই একটি সংখ্যার 5 গুণ মানে 5x, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা তুমি জানো 5 গুণ থেকে বিয়োগ করতে বলছো, অপর একটি সংখ্যা, অপর একটি সংখ্যা তুমি জানো না, ধরলাম ওয়াই থেকে 4 গুণ বিয়োগ, তার মানে 4y। একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ, এটাই আনসার। এই যে 4 নম্বরটা তুলে নাও। আশা করি তুলে নিছো। তো এবার হইতেছে আমরা তোমার উদাহরণ এর পরে যাই। ক্লোজ দিলাম। এই যে এগুলো লিখছে দেখো, এটা দেখে নিতে পারো। আমরা এই কাজটা করি, আসো এই কাজটা করি আমরা। আমরা একটা পাশে বোর্ড নিই, স্প্লিট স্ক্রিন, নোট, নো,
তো আমাদেরকে এখানে একটা কাজ দিছে, এই যে পেজ নাম্বার কত 79-তে, 79 নাম্বার পেজে যাও, আমরা কাজগুলো একটু করি। দেখো আমাদের প্রথম কাজ কি দিছে, 1 নং কাজে, পেজ নাম্বার 79-এর 1 নং কাজে আমাদেরকে কি বলছে, বলছে যে 7x, কি বলছে দেখো, বলছে বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায়, এই যে একটু আগে যেগুলো দেখছিলাম ওগুলো। 7x দ্বারা কি বোঝায়, 7x হচ্ছে x এর 7 গুণ, x এর কয় গুণ, 7 গুণ। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি বলতেছে, বলতেছে 5 মাইনাস 4x, 5 মাইনাস 4x হচ্ছে, কি করছে দেখো তো, 5 থেকে কি বিয়োগ করছে, x এর 4 গুণের কি করছে, বিয়োগ, x এর 4 গুণের বিয়োগ। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি করছে, 8x প্লাস 9, দেখি করো তো 3 নাম্বারটা নিজেরা। 3 নাম্বার কি করলো, 3 নাম্বার করছে 8x প্লাস 9, দেখো বলছে 8x প্লাস 9, এটা কি হবে, এটা হচ্ছে x এর 8 গুণের, x এর 8 গুণের সাথে 9 যোগ। 4 নাম্বারে যাও, দেখো 4 নাম্বার কি বললো, 4 নাম্বার দেখতে চাও যে তোমার x কে কত দ্বারা ভাগ করছে, দেখো সরি 2 কে x দ্বারা আর 3 কে y দ্বারা কি করছে, ভাগ করছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে 2 কে x দ্বারা ও 3 কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি, অথবা এভাবে লেখা যায়, হ্যাঁ এটাই লিখি, প্রাপ্ত ভাগফলের সমষ্টি লিখে এভাবে, এই যে দেখো প্লাস 3/y হচ্ছে 2 কে x দ্বারা ও 3 কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি। 2 কে x দ্বারা এবং 3 কে y দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি। এটা হচ্ছে তোমার কত নাম্বারে বলছে, 4 নাম্বারে করছে। 2 নাম্বার দেখো, এটা একটু তুলে নাও, কাজের 1 তুলে নাও, এরপর আমরা 2 নাম্বারে যাব। দুই নঙ্গে যাও, স্যার এটা কি করে, এটা ইরেজ করে দিচ্ছি, দেখো ক্লিন করে দিচ্ছি। আসো স্যার 2 নাম্বার আসো, দেখো 2, x এর দ্বিগুণ থেকে, 1 নাম্বারটা দেখো 2 এর 1, x এর দ্বিগুণ থেকে অর্থাৎ 2x থেকে y এর 5 গুণ বিয়োগ, বিয়োগ 5y। 2 নাম্বার দেখো বলছে x এর সাথে y এর 8 গুণ যোগ, x এর সাথে যোগ করতে বলছে কার, y এর 8 গুণ, তার মানে 8y। 3 নাম্বার দেখো x এর দ্বিগুণ থেকে, তার মানে 2x থেকে y 3 গুণ বিয়োগ, বিয়োগ 3y। 4 নাম্বারে দেখো x কে 9 দ্বারা গুণ করে, x কে 9 দ্বারা গুণ করে মানে হচ্ছে 9x গুণ করে প্রাপ্ত গুণফল থেকে
4 বিয়োগ 9x মাইনাস 4। 5 নাম্বার কি বললো, বললো একটি সংখ্যার দ্বিগুণ। স্যার যখন একটি সংখ্যার দ্বিগুণ চিন্তা করতেছ সেই জিনিসটা কি, ধরো এবং অপর একটি সংখ্যার 3 গুণ। একটি সংখ্যাকে যদি আমরা x ধরি, x এর দ্বিগুণ হচ্ছে 2x, একটি সংখ্যার দ্বিগুণের সাথে কি করছে অপর একটি সংখ্যা আমরা কি বললাম y, y এর কয় গুণ যোগ, 3 গুণ যোগ। একটি সংখ্যার দ্বিগুণের সাথে আমরা কি করলাম y এর 3 গুণ যোগ করলাম। আশা করি এতটুকু কাজ করে ফেলছো। এবার আমরা বীজগাণিতিক রাশি ও পদে যাব। স্যার এটা ক্লিন দিচ্ছি, দিলাম। আসো বীজগণিত রাশি ও পদে আসো। বীজগণিত রাশি ও পদ দেখো, প্রথম কথা দিচ্ছে এখানে তোমাকে কতগুলো ইয়ে দিচ্ছে, একটা দিল 5x, এরপর বললো 2x প্লাস 3y, এরপর বললো 5x 3y মাইনাস z, এরপর বললো 3b ইন্টু সি মাইনাস y, এরপর এখানে আরেকটা দিচ্ছে বললো ইত্যাদি এক একটি বীজগণিতীয় রাশি। জিনিসটা কেমন, অর্থাৎ বীজগণিত রাশি হওয়ার জন্য প্রয়োজন কি জানো, প্রয়োজন হচ্ছে চলক আর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই দুটো জিনিস থাকলে বীজগণিতিক রাশি হয়ে যাচ্ছে। যেমন ধরো তোমার এই যে এখানে 5x কি আছে দেখো তো, একটা চলক আছে মাস আর 5, আর এখানে একটা গুণ চিহ্ন আছে, প্রক্রিয়া চিহ্ন, হয়ে গেছে 5x। ধরো x যদি একাও থাকতো তাও একটা বীজগণিতিক রাশি x। কেন, x এর এখানে প্রক্রিয়া চিহ্ন কিছু না থাকলে একটা প্লাস, তো কিছু নাই মানে একটা প্লাস আছে। তো এটা আর দেখা গেল x নিজে একটা চলক, এটা হলেও একটা বীজগাণিতিক রাশি। কিন্তু 5 কি কখনো বীজগাণিতিক রাশি হবে? কখনোই হবে না। তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি। প্রত্যেকটাকে আমরা কি বলতেছি, বীজগাণিতিক রাশি বলতেছে। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক, সংখ্যাসূচক প্রতীক, সংখ্যাসূচক প্রতীকের ক্ষেত্রে এই যে তোমার 5x কিংবা ধরো x, এগুলো সংখ্যাসূচক প্রতীক। 5x মানে 5 ইন্টু 1, আর x মানে 1 ইন্টু x, ঠিক আছে? তো এই x এর সাথে কিছু নাই মানে কিন্তু একটা 1 গুণাকার আছে মনে মনে। তো সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে কি বলতেছে, বীজগাণিতীয় রাশি বলা হয়। যে অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগাণিতীয় রাশি বলা হয়। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা কি থাকে, সংযুক্ত থাকে। ভালো করে খেয়াল করবা, বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। যেমন 4x প্লাস 3y রাশিটিতে 4x একটি ও 3y আরো একটি, দুটি পদ রয়েছে এরকম। তার মানে বলতেছে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে, এখানে 4x যোগ দ্বারা সংযুক্ত আছে, এটার সাথে 3y যোগ দ্বারা সংযুক্ত আছে। স্যার 4x এর যোগটা কোথায়, এই যে সামনে যে কিছু নাই এখানে একটা কি আছে, যোগ চিহ্ন আছে। 4x একটা যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত, 3y একটা যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত। তাহলে এদের পদ কয়টা, দুইটা পদ। অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে, স্যার এখানে দেখো তো চিহ্ন যোগ আর বিয়োগ চিহ্ন কয়টা, এখানে বিয়োগ চিহ্ন নাই, এই একটা যোগ চিহ্ন, এই একটা যোগ চিহ্ন, দুইটা যোগ চিহ্ন। অর্থাৎ কোন একটা বীজগাণিতিক রাশিতে আমরা যোগ আর বিয়োগ কাউন্ট করলে, আমরা কি পদের সংখ্যা পেয়ে যাবো কিনা? অবশ্যই পেয়ে যাবো। আসো দেখো তো, এগুলো সব বাদ, এবার যোগ চিহ্ন দ্বারা যুক্ত গোষ্ঠী কি লাই, আমরা খালি এটাতে দেখবো। আসো 5x 3y এইটা একটা বীজগাণিতিক রাশি। আমি কি বললাম, যোগ আর বিয়োগ কাউন্ট করলে আমরা পদ সংখ্যা পাই কিনা। এখানে শুরুতে কিছু নাই মানে একটা যোগ চিহ্ন আছে, তাহলে একটা পদ, প্লাস এই যে সংযুক্ত এই দুইটা পদ, এই তিনটা পদ। আর কেউ কি আছে, নাই। তার মানে এটার এই রাশির পদ কয়টা, তিনটি। এই রাশিতে পদ কয়টি, তিনটি। কি কি, প্লাস 5x, বলো পদগুলো কি কি, 5x, তারপরে পদ হচ্ছে 3y ডিভাইডেড বাই সি, তারপর হচ্ছে 4b ইন্টু 2y। স্যার এখন একটা কথা বলি, সেটা হচ্ছে কি গুণ এবং ভাগ থাকলে এদেরকে আমরা পদের মধ্যে কাউন্ট করি না। কেন কাউন্ট করি না, এটা একটু প্রথমেই বুঝে যাবো।
তাহলে এইখানে পদ কয়টা? 5x এ একটা। দেখো তো 3y ডিভাইডেড বাই সি, এখানে পদ কয়টা? স্যার অবশ্যই একটা। কেন? এখানে কি একটা প্লাস চিহ্ন আছে, আর কিছুই নাই, আর কোনো বিয়োগ চিহ্ন টিহ্ন নাই। এখানেও ঠিক তেমন একটা প্লাস চিহ্ন আছে দেখে পদ একটা। এই যে দেখো তো 4b ইন্টু 2y, এখানে পদ কয়টা? তাও একটা। এই যে শুরুতে একটা প্লাস চিহ্ন আছে, এটাই পদ। আর কি কোনো পদ আছে? তিনটি পদ আছে। 4x একটি এক পদই। এরপর 2x প্লাস 3y, এখানে কয়টা পদ? এখানে দুইটা পদ। কেন? এখানে দুইটা প্লাস চিহ্ন আছে, একটা দুইটা। তাহলে এটা একটি দ্বিপদী। এখানে দেখো তো এখানে কয়টা পদ আছে? আচ্ছা, এটা তো এটার পদগুলোকে ব্যাখ্যা করলো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কয়টা পদ আছে? একটা, এই যে একটা প্লাস এ, এরপর মাইনাস 2b দুইটা, প্লাস 4c তিনটা, টোটাল পদ। এটা একটি ত্রিপদী রাশি। এর থেকে বড় হয়ে গেলে আমরা এদেরকে বলি হচ্ছে বহুপদী রাশি। কি বলি? বহুপদী রাশি। একটা পদ থাকলে এটাকে আমরা একপদী রাশি বলি, দুইটা পদ থাকলে আমরা একে দ্বিপদী রাশি বলি, তিনটা পদ থাকলে আমরা এটাকে ত্রিপদী রাশি বলি, আর এর থেকে বেশি হলে আমরা এটাকে বহুপদী রাশি বলি। এরপর দেখো, ক্লোজ দিলাম। এখানে কি বলছে দেখো, নিচের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি লেখো। পদগুলো কি কি লেখো। বলছে নিচের রাশিতে কয়টি পদ আছে, পদগুলো কি কি। দেখো তো নিচের রাশিতে কয়টি পদ আছে। নিচের রাশিতে একটা পদ আছে। এই যে আমরা একটু বের করি কয়টি পদ আছে, পদগুলো কি কি, এটাও লিখবো। প্রথমে হচ্ছে এই যে 3 একটা পদ, সরি 3a ইন্টু বি একটা পদ। এই যে প্লাস 8y দুইটা পদ। এটা আর একটা পদ। এই যে একটা পদ, এটা আর একটা পদ। তাহলে পদগুলো কি কি? প্রথমে পদটা লেখো, 3a ইন্টু বি প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে প্লাস 8y, এই প্লাস চিহ্নটা না লিখলেও চলে, 8y লিখলে হবে। মাইনাসের ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্ন লিখতে হবে, মাইনাস 2x ডিভাইডেড বাই 3c, ডিভাইডেড বাই 3c, আর এরপর প্লাস 5c। তো প্লাস চিহ্ন না লিখলেও চলবে, 5c। তাহলে কয়টা পদ? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। এখানে কয়টা পদ পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পদ পাইছি টোটাল। কয়টা পদ আছে তাহলে? চারটি পদ। ইংরেজিতে লিখি, বিজুয়ালিতে স্যার সব ইংরেজিতে, ভালো। চারটি পদ আছে। পদগুলো কি কি এখানে লিখে দিচ্ছি। স্যার আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। পরের ক্লাস আমরা সহজ থেকে শুরু করব এবং এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।